এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। গো। কোথায়? রেস্টুরেন্টে। ইয়ান দাঁড়ায় না, চলে যায়। অগত্যা তৌহিদও উঠে আসে। ঘটনাটা আজ সকালের। তিতলি খোঁজ নেয় আগে তার দাদাজান আছেন কিনা বাড়িতে। অতঃপর উপস্থিত হয় রেওয়াজ খানের কক্ষে। চশমা চোখে কাগজে কিছু একটা দেখছিলেন তিনি। পাশে 4 কাপ। তিতলি অনুমতি নিয়ে রেওয়াজ খানের সামনে যেয়ে দাঁড়ালো। দাদু, একটা কথা বলার ছিল। বসো দিদিভাই, তারপর বলো। রেওয়াজ খান কাগজটার দিকে পূর্ণ মনোযোগ রেখে বলল। তিতলি একটা ব্যাতের মুড়া টেনে বসলো। অনেকটা সময় পেরিয়ে গেলেও তিতলি আর কোনো কথা শুনতে না পেয়ে রেওয়াজ খান পাশে তাকান। দেখেন তিতলি হাতের নখের দিকে তাকিয়ে কিছু ভাবছেন। তিনি হাতে গিয়ে তিতলির মাথার উপর রাখলেন। তিতলি কিছুটা চমকে তাকালো। কি হয়েছে দিদিভাই, শরীর ভালো তো? জি, আমি ঠিক আছি দাদু। বাড়ি আসার পর একটা কথা শুনলাম, অনাকাঙ্ক্ষিত ভাবেই ছিল। কি বিষয়ে বলো। তিতলি একটু চুপ থাকলো। দৃষ্টি এদিক ওদিক ঘুরে বলল, আমার আগে পরীর বিয়ে এসব নিয়ে সমাজে কথা উঠতে পারে এমন কিছু শুনেছিলাম। আম্মু কাল রাতে এসেছিল আমার কাছে আমার বিয়ের কথা বলতে। আমার কোনো পছন্দ আছে নাকি? দরকার হলে বিয়ে না হোক এঙ্গেজমেন্ট করিয়ে রাখবে। রেওয়াজ খান মনোযোগ দিয়ে সব শুনলেন। অতঃপর কিছু সময়ের জন্য চুপ থেকে একটা শ্বাস ছাড়লেন। নরম কণ্ঠে বললেন, এমন একটা বিষয়ে আমরা বিভাগে পড়েছিলাম দিদিভাই। সমাজে চলতে গেলে কিছু জিনিস মানতে হয়, তার মধ্যে এটাও। 10 দিন আলোচনা করে কোনো সমাধান আসতে না পেরে ভেবেছিলাম পুরী দিদিভাইয়ের বিয়েতে কোনো রকম আনুষ্ঠানিক করবো না, পরে দেখা যাবে। এই সিদ্ধান্ত 2 দিন পর কালকে ভেবে দেখলাম আশিক এসব পছন্দ করে না। পরে আদেও হতে দেবে কি না। যাই হোক, এখন অনুষ্ঠান হবে, এসব নিয়ে ভেবো না আর। সব কি মিটমাট দাদু? সমস্যা নেই দিদিভাই, এসব নিয়ে ভেবো না। কোনোদিন প্রয়োজন হলেও পুরী বাইরে যাবে, বাইরে পড়তে। আমাদের বাড়ির মেয়ে কোনো কিছু থেকে কখনো পিছিয়ে থাকবে না। দৃঢ়তার সহিত বললেন রেওয়াজ খান। তিতলি ঠোঁট ছড়িয়ে একটা হাসি দিল। কত সহজে তার কথা ধরতে পেরে সমাধান করে দিলেন রেওয়াজ খান। রাত তখন আনুমানিক 2টো। তিতলি ঘুমিয়েছে ঘন্টা খানিক আগে। তারা এক পাশে পড়ে অন্য পাশে সায়মি। ওরা ঘুমিয়েছিল আরো আগে, কিন্তু কিছু একটা বিষয় নিয়ে তিতলিকে বেশি ভাবাচ্ছিল। ভাবতে ভাবতে ঘন্টা খানিক আগেই ঘুমিয়েছে। এর মাঝে জোরালো শব্দে ঘুম হালকা হয়ে গেল। পাশ থেকে বারবার স্বামী ঘুম জড়ানো কণ্ঠে বলছে, এই ফোন ধর, ঘুমের সমস্যা হয়তো কখন থেকে বেজে যাচ্ছে। তিতলি পিটপিট করে চাইল। আস্তে আস্তে পুরোপুরি ঘুমের রেশ কাটতে লাগলো। উঠবে কিভাবে সে? পরি তাকে জড়িয়ে, স্বামী তাকে জড়িয়ে। তিতলি ফুস করে শ্বাস ছেড়ে নামলো যুদ্ধে। যুদ্ধই তো, যুদ্ধ না। অনেক কষ্টে দুটোকে সরিয়ে উঠে আসলো। পড়ার টেবিল থেকে ফোন হাতে নিতেই নজরে আসলো 5টা মিস কল। নাম্বারটা সেভ না, তবে তিতলির নাম্বারটা মুখস্থ এবং জানে কে। কি ভেবে কল ব্যাক করলো। এত রাতে ফোন কেন করেছেন? সমস্যা কি? ঘুমিয়ে পড়ছিলে? তো এত রাতে মানুষ না ঘুমিয়ে কি করে? তৌহিদ হাই ছাড়লো, শরীরটাকে নাড়িয়ে চড়িয়ে রয়েছে বলল, অনেক কিছুই তো করে ম্যাডাম, আপনি কোনটা শুনতে চান? ফালতু কথা রাখবেন, আমার সময় নেই, ঘুমাবো। আজ তো সারাদিন কথা হলো না। পরীর জলদ গম্ভীর বরের সাথে ছিলাম। আচ্ছা পরী, আমার কথা জানে তুমি বলছো? আরে এত রাগো কেন? বাড়িতে যেয়ে দেখছি আরো বেশি রকচটা হয়ে গেছো। তিতলি আরো কিছু বলতে গিয়ে থেমে গেল। কিছু একটা মনে পড়তেই তার মাথা ব্যথা করছে প্রচন্ড। একটা বিষয় সম্পর্কে জানা প্রয়োজন। তৌহিদ জানতেও পারে, যেহেতু বলল সারাদিন ইয়ানের সাথেই ছিল। আমাকে একটা কথা বলতে পারবে? হঠাৎ এত নরম আওয়াজ? দেখুন, মাথা ব্যথা করছে, যা বলছি তাই বলুন। আচ্ছা বলো। তিতলি এক এক করে সব বলল। এতক্ষণে সিরিয়াস হলো তৌহিদ। সোজা হয়ে বসে কপালে ভাঁজ ফেলে শুনতে লাগলো সব। এর কারণ কি আপনি তা জানেন কি? বললেন সারাদিন ভাইয়ের সাথে ছিলেন। না তিতলি, আমি তো দেখিনি। এখনো তোমার কাছে ফোন দিয়েছে, বাকি সব দূরে থাকো। আচ্ছা তুমি ঘুমাও, যা বলেছে তাই করো। আমি ভেবে দেখেছি, ওর কাছেও একবার শুনবো। তিতলি আর কিছু না বলে ফোন রেখে দেয়। বিছানার দিকে তাকায় একবার।
দুজন আগের মতোই ঘুমাচ্ছে। তিতলি অবাক হয়, কত বড় হয়ে গেছে পরি। বিয়ে হয়ে যাচ্ছে ওর, পার্মানেন্টলি চলে যাবে ও বাড়িতে। অন্যদিকে রায় দুদিন থেকেই চলে গেছে, তার থাকা সম্ভব না, কিন্তু সে যদি আছে। তার সাথে জাহানারা কথা না বললেও বাড়ির বাকি সবাই তাকে ভালোবাসছে, যত্ন করছে, ঠিক নিতুর মতো করে আপন করে নিয়েছে। সে যদি অবাক হয় প্রতিটা মানুষকে দেখে। এত ভালো লোকগুলো। রেওয়াজ খান তার মাথায় হাত রেখে ভরসা দিয়ে বলেছেন, মন খারাপ করো না তোমার দাদু শাশুড়ির কথায়, সেও এক সময় ভালোবাসবে তোমাকে। পুরনো কিছুই মনে করার দরকার নেই। সব এক কথায় বলতে গেলে তার দিন যায় মহা আনন্দে। কনসিভ করার কারণে সবার এক্সট্রা আদর ফ্রি। সারাদিন এই আচার, এই খাবার, ডাক্তারও নিজে, কিন্তু এবারের সবাই তার উপর ডাক্তারি করছে। একদিন সকালে তিতলির ঘরে পা রেখেছিল ও। সবাই ছিল সেখানে। নিজেও একটি ইতস্তত ভাব নিয়ে ভেতরে আসলো। নিতু, তিতাস, তিতলি, পরি, আনাম, শান, সাইমি আর রায়তাও ছিল। তিতলি একবার সেজুতির দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। তাকে দেখে নিতু এগিয়ে গিয়ে ভেতরে নিয়ে আসে, বিছানায় জায়গা করে দিয়ে বলে, ভালো করেছো এসেছো, আমি এক্ষুনি ডাকতে যেতাম তোমাকে। সেজুতি মিষ্টি হাসি উপহার দেয়। তিতাস তিতলির চোখের দিকে তাকিয়ে ইশারা করে কথা বলার জন্য। তিতলি অনুশোচনার কারণে দৃষ্টি সরিয়ে নিয়েছিল। ভাইয়ের আদেশে সেজুতির দিকে তাকিয়ে নর্ম কণ্ঠে বলল, কেমন আছেন ভাবি? আমি ভালো আছি তিতলি, তোমার কি খবর? এক আবহাওয়া থেকে অন্য আবহাওয়ায় তো সমস্যা হওয়ার কথা। কথা সেজুতি বাড়ালো তার মুখে মন কাড়া হাসি। তিতলি সাই দিয়ে বলল, জি, একটু সমস্যা হচ্ছে, তবে কি আর করার, সাবধানে থাকছি। আর কিছু টুকিটাকি কথা। এর মাঝে শেষ হয় ওদের আলাপ। সেজুতির সামনে পড়লে মুচকি হাসি বিনিময় করে পাশ কাটিয়ে যায়। আমাদের জীবনে কিছু মানুষ আসে, পারিপার্শ্বিক সব ঠিক হয়ে গেলেও তার সাথে সব ঠিক হওয়ার সম্ভাবনা থাকে না। সেজুতি আর তিতলির সম্পর্কটাও ঠিক তেমন। পারিবারিক ঐতিহ্য, খ্যাতি, ক্ষমতা এসবের তালিকায় অনেক আগে থেকেই তো নাম লিখে এসেছে খানরা। তাদের সমীহ করে চলে না এমন মানুষ খুব কম আছে। বয়োজ্যেষ্ঠরা গল্প করে নিজের ছেলে মেয়ে, নাতি নাতনিদের কাছে, গর্ব করে বলে তারা কতটা ভালো মানুষ। গ্রামের কোনো সমস্যা নিয়ে তাদের দোরগোড়ায় দাঁড়াতে হয়নি কখনো। তার আগে সমস্যার সমাধান করে দিয়েছে তারা। কেউ যদি কখনো বা দাঁড়িয়েছে, খালি হাতে ফেরেনি। তবে খান বাড়ির যে কোনো খবর পাওয়ার জন্য সবাই মুখে থাকে। এই যেমন আজ পুরো গ্রামের মানুষের মুখে একটা কথাই ঘুরপাক খাচ্ছে, খানবাড়ির ছোট মেয়েদের নাকি বিয়ে হয়েছিল। মেজো মেয়ের ভাই ছেলের সাথে উঠিয়ে নিয়ে গেছে আজ। ওমা, কেন উঠিয়ে নিয়ে গেছে? কি করে বলবো বলো, নিজের বাড়ির মেয়েকে নিজের বাড়িতে রাইখা দিল। তা বড় মেয়ের বিয়ে না হয়ে ছোট মেয়ের বিয়ে দিল। পরে তো আমি চিনি, মাইয়াটা মেলা ভালো, সারা গ্রাম চুষে বেড়ানো ওর কাজ। আরে সে তো আমরাও চিনি, পরীর চেনো না এমন কেউ আছে নাহি এই গ্রামে? কিন্তু কথা হইল যে বড় মাইয়া বিয়ে না দিয়ে ছোট মাইয়ার বিয়ে পড়াই রাখলো কেন? সেসব কি আর আমরা জানি? দেহ বড় মাইয়াও বিয়ে ঠিক হয়ে আছে নাকি? বড় মানুষের বড় ব্যাপার স্যাপার। এদের কথার শেষ নেই। এক একজনের মুখে এক এক রকম কথা। জমিদার বাড়িটাকে ড্রোন উড়িয়ে অ্যাঙ্গেল থেকে ভিডিও করলে মনে হবে পুরো গ্রামটার ভারী বাড়ি বহন করছে। মাঝখানে মধ্যমণি যেন জমিদার বাড়ি, আর তার চারপাশে পুরো গ্রাম ছড়িয়ে আছে। লোক মুখে এত কথা যেন এ বাড়ির কারোর গায়েই লাগছে না। সবাই বিস্ময়াবিষ্ট হয়ে আছে এখনো। এদের মাঝে শ্লেষাত্মক শক্ত 44 শান্তভাবে দাঁড়িয়ে আছে আশফিক ইয়ানের শ্বশুর মশাই। একটা মাত্র শ্বশুর। ইয়ানের উপর যে তিনি প্রচণ্ড রকম ক্ষুব্ধ, তার থেকে হাতখানিক দূরে মাথা নত করে দাঁড়িয়ে আছে তিতলি। তার দিকে রিয়াদের শক্ত দৃষ্টি। ও যখন তোমাকে বললো এসব তুমি বাড়ির কাউকে কেন জানাওনি তিতলি? তিতলি কি বলবে? ইয়ানি তো তাকে নিষেধ করলো। ও তো ভাবতেও পারেনি এমন কিছু করবে ইয়ান। মুখ ছোট হয়ে আসলো ওর। আসলে ছোট আব্বু, আমি বুঝিনি ইয়ান ভাই এমন কিছু করবে। তিতলির উপর রাগ দেখাতে চান না রিয়াদ, এতে ওর দোষ নেই। শক্ত মনোভাব নিয়ে তাই গদগদ করে সেখান থেকে চলে আসলেন। থাকলে অবশ্যই কারো না কারোর উপর রাগটা ছেড়ে ফেলতেন। তিতলি একইভাবে দাঁড়িয়ে থাকলো ঠাই। জাহানারা ওকে ডাক দিয়ে নিজের কাছে আসতে বললেন। তিতলি চুপচাপ সোফায় দাদির পাশে বসলো। জাহানারা তিতলির মাথায় হাত বুলিয়ে বললেন, আমার সোনা দিদি ভাই, তুমি মন খারাপ কেন করতেছো? রিয়াদ রেগে আছে ছোট কর্তার ওপর,
তাই তোমার সাথে কড়া গলায় কথা বলেছে। তুমি মন খারাপ করো না। দাদি, আমি ভাবতেও পারিনি ইয়ান ভাইয়া এমন কিছু করবে। আমি কাল রাত থেকে এটা ভাবছি যে কিসের জন্য এমনটা করতে বললো ভাইয়া, আমার মাথায় আসে নাই। এত সবের মাঝে রিতা হালকা হাসলেন। কখনো এমন সাহস তিনি দেখাননি। স্বামীর অবস্থা দেখে তিনি হাসলেন। যেমন শ্বশুর তেমন তার জামাই হয়েছে। মাঝখানে ফেসে গেল তার মেয়েটা। আরে পাগলি মেয়ে, তুই কেন এসব ভাবছিস? তোর চাচা আর তোর ভাইয়ের ওপর ছেড়ে দে। তাদের নীরব যুদ্ধ কি আজকের? মন খারাপ করিস না। শান, সাইমি, তোরা যা, কালকের জন্য প্রস্তুত হ। কে কি পড়বি? কথাটা বললেন রিতা। তার মুখের বিস্ময় ভাবটা কেটে এখন পুরো স্বাভাবিক। তিনি মনে মনে চান তার মেয়ে আর মেয়ের জামাই সুখে থাকুক, ভালো থাকুক। মানুষকে সেই ভালো দেখাতে যাবে কেন? থাক, কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই। রিসেপশন পার্টি তো হবেই। তিতলি উপরে চলে আসে, সাথে শান, সাইমি সবাই চুপ আছে। নিচে সবাই আছে এখনো। তিতলি কালকের কথা ভাবে, যখন ইয়ান ফোন দিয়েছিল। তিতলি, তোমাকে একটা কাজ করতে হবে, পারবে? তিতলি অবাক হয়েছিল ইয়ানের কথায়। কিসের কাজ? তাও স্বাভাবিক ভঙ্গিতে জানতে চাই। জি ভাইয়া, কি কাজ? উপাসে বেশ নীরবতার পর ইয়ান বলে, একজন ফিমেল স্টাফ তোমাকে ফোন দিবে কিছুক্ষণের মাঝে। পরীর সম্পর্কে কিছু আস্ক করবে, তুমি সবটাই বলবে ওকে। পরি সম্পর্কে? হ্যাঁ, যা বলছি সেটা করো। আর আজ সন্ধ্যার পর একটা বড় পার্সেল যাবে, ওখানে কিছু জিনিস থাকবে। একটা শাড়ি, কাল তাজকিয়াকে শাড়ি পরাতে পারবে? তিতলি এবারও বেশ অবাক হয়। পরীকে হঠাৎ শাড়ি, তার উপর বলছে ইয়ান। কিভাবে সম্ভব? তিতলি কি প্রশ্ন করবে বুঝে উঠতে পারে না। ইয়ানের সাথে কথা বলতে গেলে এখনো বেশ জড়তা লাগে। ইয়ানও তেমন কথা বলে না অতি প্রয়োজন ছাড়া। ভাইয়া, বাড়ির কাউকে এই কথা আগে জানাবে না। বাড়ির কাউকে জানাবো না। তিতলি, তোমাকে যেটা বলছি সেটা করো শুধু। কথার হেরফের হওয়া আমার পছন্দ না, সো বি কেয়ারফুল। এতটুকু কথা। তিতলি সময় পেল না কিছু জানতে চাওয়ার। আর ইয়ানের কাছে কৈফত না হোক, জানতে চাওয়ার সাহসও ছিল না। রাতে এসবই জানিয়েছিল তৌহিদকে। ইয়ানের কথা মতো তিতলি পরীকে সকাল সকাল গোসলে পাঠিয়েছে। সকালের খাবার খাওয়া শেষে শাড়ি পরিয়েছে। কিন্তু পার্সেল খোলার পর আরও অনেক কিছুই পেয়েছে, বিভিন্ন অর্নামেন্টস। তিতলির সাথে ছিল সাইমি, নিতু অবশ্য এসেছিল শেষের দিকে। সব শুনে সে অবাক হয়। অতঃপর দুষ্টু হেসে বলে, বুঝেছি, দেবর নিতে আসে আমার ননদকে ভালো করে সাজাও। কথাটা সে মজা করে বলেছিল। সেখানে লালচে কমলা কালারের একটা কাঞ্জিপুরম শাড়ি, খুঁটি, হাতা, ব্লাউজ আর যাবতীয় সব কিছু রাখা ছিল। শাড়িটা দেখে মুখে হাত দিল সাইমি। তিতলি, দেখ শাড়িটা ইয়ান ভাইয়া পছন্দ করে কিনেছে কি? এত সুন্দর। তিতলিরও ভালো লাগলো। পরে চাইলো একবার সেদিকে। এই লোক তাকে শাড়ি পরতে বলেছে, এটা সম্ভব? কিন্তু কেন? ভাবনা চিন্তার মাঝেই তিতলি সুনিপুণ হাতে শাড়ি পরিয়ে দিল পরীকে। শাড়ির আঁচল কাঁধে ভাঁজ করে সুন্দর করে সেট করে দিল। যেহেতু সিম্পল অর্নামেন্টসও দিয়েছিল, তাই সেগুলো পরিয়ে দেয় তিতলি আর সাইমি। সোনার সিম্পল একটা নেকলেস, সাথে বড় একটা মালা, কানে ঝুমকো, কানের দুল, হাতের বালা দুটো বেশ সাটো সাটো হয়ে গেছে, তবু বেশ মানিয়েছে পরীর হাতে। সবশেষে চুলটা খোপা করে দিল তিতলি। মুখে হালকা প্রসাধনী। ভেবেছিল শাড়ি পরাবে এমন কি, কিন্তু এখন যেহেতু সব ছিল, তাই সে সব দিয়ে সাজিয়ে দিল। মাঝখানে শীতে করে পরিপক্ক হাতে খোপা করে দিল। পরীকে দাঁড় করিয়ে যখন সাইমি ওকে দেখলো, মুখে হাত দিয়ে ছোটখাটো একটা চিল্লানি দিল। সাইমি একটা উত্তেজনার মধ্যেও চলে গেল। তিতলি নিজেও মুগ্ধ হলো ওকে দেখে। 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার মেয়েটাকে ঠিক কতটা সুন্দর লাগছে তা কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যাবে না। তিতলি সাইমিকে থামিয়ে নিজের ফোনে পরীর কিছু ছবি তুলে নিল। অতঃপর ফোন দিল ইয়ানের নাম্বারে। ভাইয়া, পড়িয়েছি। বাড়িতে আছি আমি, ওকে নিয়ে আসো নিচে। তিতলি যেন অবাকের উপর অবাক হলো। ইয়ান কল বিচ্ছিন্ন করে দিয়েছে। ও অবাক চোখে সাইমির দিকে তাকালো। হচ্ছেটা কি? ইয়ান ভাইয়া কখন আসলো সাইমি? ইহান ভাইয়া এসেছে? সাইমিও উল্টো প্রশ্ন ছুটে দিল তিতলির দিকে। দুজনেই অবাকের মাঝে ইয়ান এসেছে কথা শুনে পরীর হৃদযন্ত্রের কার্যক্রম হয়তো কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেল। নিঃশ্বাস আটকে পায়ের নখ দিয়ে ফ্লোর খামচে ধরার বৃথা চেষ্টা করলো।
তিতলি পরীর মুখে দেখে একবার তাকালো। পরী সরে গেল সামনে, এগিয়ে যেয়ে নিজেকে আড়াল করার বাহানায় পানি খেতে লাগলো জগ থেকে। তিতলি চেয়ে থাকলো পরীর দিকে। পরী যেন মিশ্র অনুভূতিতে ভেসে যাচ্ছে। রুম থেকে বেরোবে না সে, ভুলেও না। স্বামী সিঁড়ির কাছ থেকে একবার দেখে আই তো সত্যি। স্বামী মানা করে না, বেরিয়ে গেল দৌড়ে। ধপাধপ পা ফেলে সিঁড়ি থেকে দেখে আসলো কথাটা সত্য। আবারও ধপাধপ পা ফেলে তিতলির রুমে এসে বলল, হ্যাঁ রে, নিচে বসে আছেই তো দেখলাম, শানটাও ওখানে বসে। সেই জন্যই তো বলি এতক্ষণ হলো আসে না কেন আমাদেরকে জ্বালাতে। তিতলি তখন পরীর পেছনেই কিছু বলছিল পরীকে। স্বামীর কথায় ওর দিকে তাকালো, অতঃপর পরীর হাত ধরে বলল, চল নিচে যাই। পরী শক্ত অনড় রইল, যাবে না। তিতলির হাত ধরে থামালো, মাথা নাড়িয়ে না বুঝালো। ও বাবা, পরি লজ্জা পাচ্ছিস তুই? তোর মুখে লজ্জা দেখার কত শখ ছিল জানিস, সেই লাগছে। ইয়ান ভাইয়ের সামনে যে টমেটো হয়ে যাবি, বুঝলি? হাসতে হাসতে কথাগুলো বলল স্বামী। পরীর বুকের ডিপডিপ আরো বেড়ে গেল। সে যাবে না। তিতলি চোখ রাঙালো স্বামীর দিকে। এমনি যেতে চাচ্ছে না, তার উপর এসব বলে কান পচাচ্ছে। কতক্ষণ সময় ধরে পরীকে বুঝিয়ে আনতে পারে না ওরা। অবশেষে জোর করে রুম থেকে বের করে আনলো। সিঁড়ির কাছে নিতেই পরী কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তোমরা আমার সাথে এমন করছো কেন? আমি যাব না নিচে, কান্না করবো কিন্তু স্বামী আপু। তখন সেখানে উপস্থিত হলো সেজুতি। সে পরীকে দেখে অবাক হলো, এমন সাজ হঠাৎ। কি করছো তোমরা এখানে? ওরা দুজন তাকালো সেজুতির দিকে। আরে ভাবি, পরে নিচে যাবে না তো? ইয়ান ভাই আছে বলে, বলো তো কি করি? পরি হঠাৎ এই সাজ? সে অনেক কথা ভাবি, পরে বলবো, সময় করে। সেজুতি মাথা নাড়ায়। তিতলি এবার পরীকে চোখ রাঙিয়ে বলে, বেশি হচ্ছে পরি, একদম চুপচাপ চল। পরি মুখ ফুলাই, কান্না পাচ্ছে এখন তার। স্বামী পরীর অন্য পাশে, তিতলি হাত ধরে নামতে থাকে সিঁড়ি দিয়ে। এক একটা সিঁড়িতে যেন পরীর হৃদস্পন্দন আরো বাড়িয়ে দেয়। স্বামী কানের কাছে এসে হেসে হেসে শানের সেই গানটা গায়। পরী আর কিছু বলার মতো অবস্থায় থাকে না। নিচে আসতেই সবাই পরীকে দেখে অবাক হয়। ইয়ানের হঠাৎ আগমন আর পরীর এমন সাজ, কিন্তু কে কি বলবে? পরী এসেছে ওই আভাস পেয়ে ইয়ান উঠে দাঁড়ায়। শান্ত চোখে নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন মম, ছোট ছেলের বউকে বরণ করতে চাইলে এখনই শ্বশুর বাড়ি ছেড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ো, নয়তো এই শখটাও পূরণ করতে পারবে না দ্বিতীয়বার। ইয়ানের কথা সবার মাথার উপর দিয়ে যায়। হঠাৎ এমন সবকিছু কারোর বোধগম্য হয় না। অনাকাঙ্ক্ষিত ভাবে সবাই বাড়িতেই উপস্থিত। আর এর পিছনে যে ইয়ানের হাত আছে তা নিঃসন্দেহে বলা চলে। তীক্ষ্ণ মস্তিষ্কের ইয়ানের কাজ কে ধরবে? কি বলছিস ইয়ান? পরীকে কারণ মানে? আর হঠাৎ পরী এই সাজে কেন? তিতলি? মেঝমামি ভাইয়া বলেছিল তাই তো সাজিয়েছি। আমি আর তিতলি কেন তা জানি না। সবার এত এত প্রশ্নবোধক চাহনির মাঝে ইয়ান এগিয়ে আসে পরীর দিকে। ওর দৃষ্টিতে পরীর মুখের দিকে। আর পরী সে তো মাথা নত করে আছে সেই কখন থেকে। দেখবে কাকে সে? ইয়ান এসে তীক্ষ্ণ দৃষ্টিতে ওর পায়ের দিকে তাকালো। তিতলি, ওর জুতা কই? জুতা ঘরে রাখার জন্য দেয়নি অবশ্যই, নিয়ে এসো ফার্স্ট। কারোর মুখে কোনো কথা নেই। সবাই দেখছে শুধু ইয়ান কি করে। নীরা এতক্ষণে উঠে এসেছেন। জাহানারা বললেন, কি করতে চাচ্ছ তুমি দাদু ভাই? প্রশ্নের উত্তর পান না তিনি। ক্ষণকাল সময় পেরিয়ে যেতেই তিতলি জুতা এনে রাখলো। ইয়ান গম্ভীর কণ্ঠে বলল, তোমার বোনকে পড়বে বলো এটা। তিতলির আর বলা লাগে না। পরে নিজেই দূর দূর বুক নিয়ে পরে নেয় জুতাটা। ইয়ান এবার পকেট থেকে হাত বের করে পরীর হাত ধরলো। পরে চট করে তাকালো দৃষ্টি তুলে। অবাক হয়ে, বারংবার বলেছি এসব আমার অপছন্দ, অনুষ্ঠান হবে না। তবে কেউ আমার কথা গায়ে লাগানোর প্রয়োজন মনে করেননি। আমি নিয়ে যাচ্ছি তাকে, সসম্মানেই নিচ্ছি। এবার তোমার সিদ্ধান্ত মম। বাকি মর্যাদা দিয়ে ঘরে তুলতে চাইলে চলে এসো। কাল সন্ধ্যায় রেজিস্ট্রি হবে, তারপর রিসিপশন পার্টি। আই হোপ আমার কথা বুঝেছেন। শেষ ইয়ানের কথা। সবাইকে হতভম্ব হতবিহ্বল করে ইয়ান পটির ছোট হাতের কবজি নিজের পুরুষালী হাতের মুঠো নিয়ে হাঁটতে শুরু করলো।
পরি ইয়ানের পায়ের সাথে পা না মিলাতে পেরে এক হাতে কুচে ধরে উঁচু করলো। ও নিজেও হয়তো ভাম্ব পিছনে ফিরে অসহায় চোখে তাকালো সবার দিকে। সবাই বসা থেকে উঠে দাঁড়িয়েছে। কারোর কিছু বলার আগেই বেরিয়ে আসলো বাড়ি থেকে ইয়ান। বাহিরে তার গাড়ির দাঁড় করানো। নীরা দরজার কাছে ছুটে এসে ইয়ানকে ডাকলেন। ছেলে তার ব্যাপুরোয়া হয়ে যাচ্ছে দিনে দিনে। তার কাজ কর্মতে বিরক্ত হয়ে উঠছে নীরা। কি এক ছেলে তার! তবে সব কিছুকে উপেক্ষা করলো ইয়ান। পরীর অসহায় টলমলে চোখে উপেক্ষা করে গাড়ি ছুটিয়ে চলে গেল, যেন প্রেমিকাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গেল। 20 মিনিট থেকে সে যদি রাওশাদ খান আর নীরা ছুটলেন নিজেদের বাড়ির উদ্দেশ্যে। পুরোটা সময় নীরব ছিলেন রেওয়াজ খান। বর্তমানে গাড়িতে বসে আছে পরী। কি বলবে কি করবে কিছুই ওর মাথায় আসে না। কয়েক ফোঁটা চোখের পানিও গড়িয়ে পড়ছে। তখনই ইয়ানের সতর্ক বাণী কানে আসে। I don't like to cry unnecessarily and don't see even a single drop of waterfall. First and last warning, Tazkiya Toba. 10 মিনিটের মাথায় উপস্থিত হলো ইয়ানদের বাড়িতে। ইয়ান নিজে গাড়ি থেকে বের হয়ে পরীর হাত ধরে বের করলো। ঘড়িতে সময় দেখে গার্ডদের হাতে গাড়ির চাবি দিয়ে দিল। পরীর ছোট্ট হাতটা নিজের হাতের মাঝে আবদ্ধ রেখেই দরজার সামনে দাঁড়ালো। তাকে থাকলো পরীর দিকে। পরীর দৃষ্টি তখনও নিচে। অনুভূতি সামলাতে ব্যস্ত সে। অপ্রত্যাশিত আরও একটা ঘটনার সম্মুখীন হলো পরী। মিসেস তাজকিয়া আশফিক, এটাই তো তার পরিচয়। ইয়ানের হাতের মুঠোয় যখন ওর হাত বন্দি, গত 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে একই জায়গায়। পরীকে সব সময় ছোট বৌমা বলে সম্বোধন করা জুলেখা খালার কাছে খবর চলে এসেছে আগেই। সে সব রেডি করে বারবার ওদের কাছে আসছেন, আবার কিছু মনে পড়তে চলে যাচ্ছেন। ওনার যেন খুশির শেষ নেই। অশান্ত পরী শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, আর না থেকে কি করবে। ঠিক সেই মুহূর্তে পুরুষালী হাতটা নিজের মাথার পেছনে অনুভব করলো। চোখ তুলে তাকাতে না তাকাতেই ঠোঁটের অস্তিত্ব অনুভব করে নিজের কপালে। ওকে আর পাইকে এতটুকুতেই ওর শরীর নিতে আসে। ইয়ান বুকে নরম হাত রেখে দাঁড়ানোর চেষ্টা করে। কপালে শুরু ভাঁজ পড়ে ইয়ানের। এক হাতে পরীকে সামনে ধরে। What's wrong with you? পরী কিছু বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। ওর মনের ভিতর কি হচ্ছে ওই জানে। কানে বাজে দাদির কথা। শোন সেরি, ঘরে বাহিরে যাই হোক, ঘরের ভেতরে থাকবে নারীর শাসন। পুরুষ মানুষ বাইরে ভাগ। ঘরের বউ এর কাছে আসার সময় বিড়াল, বুঝলি? তখনই হাত করতে হয়। নরম হবি না শক্ত হবি, তখন দেখাবি স্বামীর ওপর তোর মর্জি চলবে। সেই মুহূর্তে পরী কাঠের চেয়ারের উপর দুপা উঠে বাবু মেরে বসে। আমের আচার খেতে খেতে নির্বিকার ভাবে বলেছিল, লজ্জা তাকে জড়িয়ে নিতে পারেনি একটু। তুমিও বুঝি দাদার সাথে এমন করছো বুড়ি? আমার স্বামীর সাথে কি করছি তোরে কেন কইতে যাব রে সেরি? তো আমার পিছে লাগো কেন সারাদিন? যাও না, যাও, তুমি সংসার করো গা তোমার ছোট্ট কর্তার সাথে। আমি পারবো না। কি ঠেকা পড়েছে ওই রসকসীন বুড়ো ব্যাটার সাথে সংসার করতে যাব? চেয়ার থেকে পা নামিয়ে জাহানারাকে মুখ ভেঙচে দিয়ে চলে এসেছিল ও। আর আজ তার কি অবস্থা। 10 মিনিট পর উপস্থিত হলো বাকি সবাই। যেভাবে যা করার হালকা ভাবে সেসব করে ভেতরে আনলো পরীকে। সোফায় বসে দিয়ে নীরা মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন পরীর। মন খারাপ করিস না, 3-4 দিন পরেই গ্রামে যাবি আবার। রাওশাদ খান অন্য সোফায় বসে নাক মুখ দিয়ে শ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ শোন, পরিমা ইয়ান তোকে রাগ করলে আমাদের বলি, বুঝলি? ওকে আমি বকে দেব, তুই মন খারাপ করিস না কিন্তু। পরে চুপ করে বসে থাকে। হাতে আরো 2টো বালা যোগ হয়েছে। নতুন বউকে দেখে দিতে হয় শাশুড়িকে। কত নিয়ম আছে, সব তো জলাঞ্জলি দিয়েছে তার গুণে পরিপূর্ণ ছেলে ইয়ান। নিজের হাতের সোনার বালা 2টোই পরিয়ে দিয়েছেন। সে যদি কি দিবে? সে নিজের সিম্পল মালাটা খুলতে গেলে বাধা দেন নীরা। না সে যদি আপাতত যতটুক না দিলে নয়। দিলাম আমি, তুমি কিছু করো না, যা দেওয়ার পরে দিও। সে যদি মানা করে না। একজন প্রতিষ্ঠিত মেয়ে হয়েও সে শাশুড়ির সব কথা শুনে। সে যদিও বসলো সোফায়। ইয়ান একবার পরীর মুখের দিকে তাকিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়ায়। কোথায় যাস? মেয়েটাকে নিয়ে এসে এখনই যাবি না, খবরদার ইয়ান, এখানে এসে বস। নীরা করা গলায় বললেন। ইয়ান ফিরে চাইলেও এসে বসলো সিঙ্গেল সোফায়। ও বসতে নীরা কথা ছুড়লেন না আবারও। এটা কেমন কথা ইয়ান? কওয়া নেই বলা নেই, এমনভাবে পরীকে নিয়ে চলে আসবে?
আক্কেল জ্ঞান কি তোমার নেই? তোমার বেপরোয়া কাজে আমি বিরক্ত। সমস্যা কোথায় তোমার? ঘটা করে বউ আনতে যাওয়া এমন না যে ও এখনও এই বাড়িতে আসেনি, এসেছে কয়দিন আগেও। তাহলে এত মানুষ দেখানো কাজ কেন? আই ডোন্ট লাইক দিস মম। তুমি ভালো মতোই জানো, অযথা প্রশ্ন করো না। বিয়ে নিয়ে তোমার লোক দেখানো লাগলো? পরীর এসব ভালো লাগতেও পারে ইয়ান। ওর তো স্বপ্ন থাকতে পারে বিয়ে নিয়ে। তোমার ইচ্ছে নয়, আমরা ওর দিক ভেবেই অনুষ্ঠান করতে চেয়েছি। ইয়ান পরীর দিকে তাকালো শীতল দৃষ্টিতে। সেই দৃষ্টিতে চোখ পড়তেই পরীর বুক ধক করে উঠল। সাথে সাথে দৃষ্টি সরিয়ে মাথা নাড়ালো। ইয়ান, ভুলেও ওর দিকে গরম চোখে তাকাবে না। নিজের সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দেবে না। বয়স কত ওর? শখ আহ্লাদ নেই ওর? আর 10টা মানুষের মতো চাও বর ঘোড়ায় করে যাক তোমাকে আনতে? বিয়ের দিন বরের সাথে নাচতে চাও? আর কি করতে চাও? ইয়ানের শান্ত শীতল কণ্ঠ। পরীর সাথে সাথে দুদিকে মাথা নাড়ায়, দৃষ্টি ঝকঝকে টাইলসের উপর। ভুলেও আর ইয়ানের দিকে তাকায় না। নিরার ঊর্ধ্বশ্বাস ছাড়েন। কি বোঝাবেন ছেলেকে? আমি তোমাকে কিছু বোঝাতে পারবো না ইয়ান। তুমি কি দিয়ে তৈরি? আমার ছেলে হলে কিভাবে? কালোই রেজিস্ট্রি হবে, তারপর কবে রিসিপশন পার্টি হবে সেটা আমাদের বুঝতে দাও। কেমন ব্যবস্থা থাকবে সেটাও তোমার কোনো মর্জি চলবে না, মনে রেখো। ইয়ান আর কিছু না বলে উঠে চলে গেল। নীরা পরীর দিকে ঘুরে আবারও মাথায় হাত বুলালেন। না করলি কেন? ওকে ভয় পাওয়ার কি আছে? আমরা ছিলাম না আমার কথায় সাই দিতে? তারপর কি করা লাগতো আমি দেখতাম। পরী আগের অবস্থায় বসে থাকলো, মনটা বেজায় খারাপ ওর। নীরা বুঝতে পারলেন, তাই এক হাতে জড়িয়ে ধরলেন। সেজুতি আর রাউসাদ খান নীরব দর্শক। আপনি জানতেন সব, তাই না? যে যার বউকে নিয়ে গেছে, এখানে আমার জানা না জানাই কিছু বেবি। আপনি আগে বলুন জানতেন কি না। হ্যাঁ, তুমি ফোন রাখার পর বুঝেছিলাম বিষয়টা কিছু, কিন্তু পুরোটা না। চলো না আমরাও বিয়েটা করে যাই। পরের বার যখন দেশে আসবো তখন আরো একজন বাড়িয়ে নিয়ে আসবো। তিতলি বিরক্ত হলো, মেজাজ চড়াও হলো। ইচ্ছা করলো কিছু গালি ছুড়ে দিতে তৌহিদের দিকে, কিন্তু তার স্বভাব না এটা। এই লোক তার আশেপাশে থাকলেই নিজের স্বভাব থেকে বেরিয়ে আসতে হয় ওকে। গোষ্ঠী গেলে আপনার বিয়ে, খবরদার। আর একবার যদি ফোন দিয়েছেন, আপনারা ছেলেরা কি মনে করেন নিজেদের? আপনারা বুড়ো হয়েছেন, স্বপ্ন থাকতে পারে, আমাদের নাই। পরীর করে ইচ্ছা স্বপ্ন নাই বিয়ে নিয়ে? এভাবে চলে গেল পরীকে নিয়ে। আপনি কেমন বন্ধু, আটকাতে পারেন নাই? না পারলেন আমারে বলেন নাই কেন? রেগে মেগে ফোন কেটে দিল তিতলি। বিছানার উপর ফোন ছুঁড়ে মেরে বিরক্ত হয়ে চেয়ারে বসে পড়ল। এই প্রথম ইয়ানের উপর ওর রাগ হচ্ছে। কি মনে করেছেটা কি? তার বোনের কোনো ইচ্ছা নেই, শখ নেই? এখন ওর মনে হচ্ছে পরীকে ফোন দিয়ে ইয়ান ভাইয়াকে টাইট লাগানোর উপায় বলতে। মাথা চেপে ধরল তিতলি। অতিরিক্ত রাগ হওয়ার কারণে মাথা ব্যথা শুরু হয়ে গেছে ওর। বাড়িতে গুমট পরিবেশ কারোরই পছন্দ হয়নি ইয়ানের কাজ। সব থেকে বেশি রেগে আছেন রিয়াদ। সেই মুহূর্তের পর আর একটা কথাও তার মুখ থেকে বের হয়নি। কারোর সাথেও কথা বলছেন না। সময়টা তখন সন্ধ্যা পেরিয়েছে। মাত্র ঘুম থেকে উঠল পরে বাবার সাথে এখন পর্যন্ত কথা হয়নি। বাড়ির সবার সাথে কথা হলেও বাবার সাথে কথা হয়নি। সেই সব নিয়েই মন খারাপ করে ঘন্টাখানিক আগে ঘুমিয়ে পড়েছিল। সে যদি সারাদিন পরীর সাথে ছিল, নীরাও ছিলেন। রায়দের কাছে সব খবর পৌঁছেছে, তবে তার এখন আসা সম্ভব না। সে যদি গিয়েছিল শাশুড়ির ঘরে, কিছু কথা বলে বেরিয়ে আবার আসলো পুরীর ঘরে। হালকা ম্যাজেন্ডা কালারের একটা গোল জামা পরে আছে পুরী। গোড়ালি থেকে 3-4 ইঞ্চি উপর পর্যন্ত পড়েছে। সে যদিকে ঘরে আসতে দেখে সফেদ রঙা ওড়নাটা গায়ে নিল। ফ্রেশ হয়ে বের হলো ও। হাত মুখ মুছে বিছানায় বসলো। বাড়িতে ফোন ফেলে এসেছে। যেভাবে এনেছে তাকে একটু থেকে জুতাটা পরে আসতে পেরেছে। দেখা গেল ওইভাবেই নিয়ে আসতো। সে যদি মুচকি হেসে বসলো ওর পাশে। চুল চিরুনি করে নে, তারপর নিচে চলো, সন্ধ্যা নাস্তা করতে হবে। পরে তার দিকে একবার তাকিয়ে উঠে গেল। চিরুনি হাতে নিয়ে সেজুতের কথা মতো চুল চিরুনি করে নিল। সেজুতে ওর কাজ দেখতে দেখতে বলল, একটা কথা বলবো পরি। জি বলুন ভাবি। সেজুতে আরো কিছুটা সময় চুপ থাকলো। সময় নিয়ে আস্তে ধীরে বলল,
বলছি যেহেতু তুমি বরং হয়েই আসলে আজ, কাল রেজিস্ট্রি, আজ ইয়ান ভাইয়ের রুমে দিয়ে আসি তোমাকে। পরীর হাত থামলো, দু আঙ্গুলের মেয়েটার মুখ থমথমে হয়ে গেল। কিছুক্ষণ ভাবলো কিছু একটা, অতঃপর ড্রেসিং টেবিলের উপর চিরুনিটা রেখে জবাব দিল, না, আমি এই রুমেই থাকবো ভাবি। পরি, আমি বুঝতে পারছি সব, তবে এটাই ঠিক নয়। ইয়ান তো এমনই, সেটা তুমি জানো, আমার থেকেও ভালো জানো, তাই না? করো। পরে প্রসঙ্গ পাল্টে দিল, ভালোভাবে মাথায় ওড়না টেনে নিয়ে সেজদের দিকে তাকিয়ে বলল, নিচে যাওয়া যাক, আমার ক্ষুধা লাগছে। আচ্ছা চলো। শিক্ষিত বুদ্ধিমতী মেয়ে সেজতি কথা এড়িয়ে যাওয়া বুঝতে এবং পুরী যেতে চাচ্ছে না বলেই কথা ঘোরাচ্ছে তা বুঝতে সমস্যা হল না। পরীকে সাথে নিয়ে নিচে আসলো সেজতি। এরা আর রাশাদ খানও উপস্থিত হয়েছে সেখানে। নেই শুধু ইয়ান, সে নিজের রুমে। তাকে আশা করাটাও বোকামো। পরী আশাও করলো না বাবা যে তার সাথে কথা বলছে না। সময় যাচ্ছে আর পরীর মন খারাপ আরও বাড়ছে। বাবা ভক্ত মেয়ে, বাবা কথা না বললে তার মনও ভালো হবে না। সবার টুকটাক গল্পের মাঝে উপরে চোখ থাকলো। সময় পেরিয়ে ডিনারের সময় চলে আসলো। ইয়ানকে দেখা গেল সিঁড়ি দিয়ে নিচে আসতে। সাদা ভিনেক টি শার্ট আর ট্রাউজার পরিহিত সুদর্শন পুরুষ। ঝাঁকড়া চুলগুলো সব সময়ের মতোই সোজা হয়ে আছে। সেই সব ছেলেদের খাড়া খাড়া চুল হয়, তারা বদমেজাজি হয়, এমনটা জানে পুরী। দাদি তাকে বলেছে, বুড়িমা বলেছে, তো ইয়ান বদমেজাজি? না তো, বদমেজাজি না, গম্ভীর স্বভাবের, গুরু গম্ভীর লোক। ব্যাপরোয়া খারাপ লোক কই ভালো? একটুও ভালো না। ডাইনিংয়ে খাবার সাজাচ্ছে সার্ভেন্টরা। নীরা তাড়া দিলেন সবাইকে। সবাই বসলো ডাইনিংয়ে। পরি তাকালো না খেতে বসেও, ভুলেও তাকালো না। মাথা নত রেখে অল্প খেয়ে উঠে গেল, একদম সামান্য। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।